নমস্কার। আজকে একটি ভিন্নতর বিষয় নিয়ে আলোচনা করি। আসুন, আমাদের এই যে বাংলা বর্ণমালা আছে, এই বর্ণমালাগুলি শুধুমাত্র ধ্বনির একটা প্রতিচ্ছবি নয়। আজকে যদি বর্ণমালাকে এইভাবেও ব্যাখ্যা করা যায়, পোর্ট্রেট অফ সাউন্ড। কেননা আমি অ বললে মুখে অ না চেনা মানুষকে বোঝাতে পারবো না। এ যদি মুখে বলি তাহলেও এ না জানা মানুষকে বোঝাতে পারবো না। কিন্তু যখন এ শব্দটা লিখি তখন সেটা এ ধ্বনির প্রতিচ্ছবি। সুতরাং পোর্ট্রেট অফ সাউন্ড। অ যখন লিখি তখন পোর্ট্রেট অফ সাউন্ড। এই যে শব্দগুলি, এই শব্দগুলোর কিন্তু শুধু শব্দ নয়, শুধু বর্ণমালা নয়, শুধু বর্ণ নয়, এগুলোর পেছনে লুকিয়ে আছে আধ্যাত্মিক ব্যাখ্যা। আমি জানি আজকের যুগে আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা ভুলে যাচ্ছি। আর বিভিন্ন মতবাদ আছে, তো তারা আবার আধ্যাত্মিক ব্যাখ্যাকে নিয়ে নানা রকম ঠাট্টা বিদ্রূপ করেন। তা করুন, আমার আপত্তি নেই, কিন্তু যেটা আছে সেটা তো শুনতে হবে। যদি কেউ না শোনেন, আমার কোনো ক্ষতি নেই সেই আধ্যাত্মিক ব্যাখ্যাকারের, ক্ষতি নেই সেই আধ্যাত্মিক ব্যাখ্যার, ক্ষতি নেই বর্ণমালারও। ক্ষতি শুধু একজনেরই, যারা এই অদ্ভুত সুন্দর জ্ঞান থেকে নিজেদের বঞ্চিত রাখলেন। আজ আমি প্রথমেই বাংলা স্বরবর্ণের অকার, অ শব্দটিকে ব্যাখ্যা করব। পরম ব্রহ্ম, আদি, অনন্ত, পরমাত্মা, সৃষ্টির আদি ধ্বনি বা ওঙ্কার। এর রং নীল। নীল কেন বলুন তো? নীল অসীম। নীলের মধ্যে অসীমতা আছে, অসীম ভাব আছে। সমুদ্র নীল নয়, কিন্তু আমরা নীল দেখি, কেননা সে অসীম। আকাশ নীল নয়, তবু আমরা নীল দেখি, কেননা সে অসীম। সীমা তার নিশ্চয়ই আছে, কিন্তু আকাশের সীমা নেই, সে অসীম। সমুদ্রের সীমানা আছে, কিন্তু দৃষ্টি চলে না, তাই সে অসীম। অসীম আকাশ মহাশূন্যের মতো অনন্ত প্রতীক। মহাশূন্য, শূন্য বলেই তো সে পূর্ণ। যেরকম বলা হয়েছে, পূর্ণমেব ব্রহ্ম, শূন্যমেব ব্রহ্ম। অ থেকেই জগতের প্রত্যক্ষ অপ্রত্যক্ষ রূপের প্রকাশ। এটি বর্ণ, প্রথম স্বরবর্ণ। এটির দ্বারাই আমরা যাবতীয়, এটির সাহায্যকে নির্ভর করে, এর সাহায্যে আমরা যাবতীয় ভাবকে লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করি। তাহলে অকে আমরা রূপের প্রকাশ বলছি। এটি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের ভিত্তি, পূর্ণতার প্রতীক। অ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হবে না। ক যখন বলছি তখন ক, শেষটা অ। তাহলে ব্যঞ্জন বর্ণের প্রতীক। অ মানব কণ্ঠ থেকে উৎপন্ন আদিম তিনটি ধ্বনির একটি। মানব কণ্ঠ থেকে উৎপন্ন যে আদিম তিনটি ধ্বনি আছে, ক তার মধ্যে একটি। তাহলে এই ক, এই যে অ তার মধ্যে একটি, অ আমাদের তিনটি ধ্বনির একটি। ঋগ্বেদ মতে কণ্ঠবর্ণ অকে কণ্ঠবর্ণ বলা হয়। এক কথায় অ হল অনন্ত, অসীম অস্তিত্ব, যা পরমেশ্বর, প্রথম ও অখণ্ড রূপ। তাহলে ছোটবেলায় যে শিখেছিলাম অয় অজগর আসছে তেরে, সেই অ, কিন্তু তার মধ্যে এতখানি ব্যাখ্যা রয়েছে। তাঁরা সময় দিয়ে করে গেছেন, উপলব্ধি করে গেছেন। আমরা একটু পড়বও না, এত কিসের আপত্তি আমাদের? এত তারা কোথায় কোথায় যাব? যাবার তো জায়গা নেই। এরপর বলি আ। আ কার? সাধারণত দীর্ঘস্বর অয়ের পূর্ণতা বা বিস্তৃতিকে ধারণ করে। অ যেটা বলছি তার বিস্তৃতিকে ধারণ করছে, তার পূর্ণস্বর, তার আকারকে ধারণ করছে। অ থেকে আ।
আচ্ছা, পূর্ণতা। আ বর্ণটি এর পরে আসে, খুব স্বাভাবিকভাবে উচ্চারণে দীর্ঘস্থায়ী হয়, যা কোনো কিছুর গভীরতা, ব্যাপকতা ফুটিয়ে তোলে, অতলান্ত ব্যাপকতা ফুটিয়ে তোলে। আ বর্ণটি আদি গুরু বা প্রণাম প্রথম অবস্থান বোঝাতে ব্যবহার হয়। এই বর্ণটি সৃষ্টি বা সৃষ্টির আদি রূপকে বোঝায়। অনেকে হয়তো বলবেন যে এগুলো তো সব চাপিয়ে দেয়া কল্পনা, কিন্তু সবই তো কল্পনা। কল্পনার বাইরে তো কিছু নেই। স্বর্গও তো কল্পনা, ঈশ্বরও তো কল্পনা, সবই তো কল্পনা। কল্পনা থেকে বিমূর্ত থেকে মূর্ত হয়েছে, অমূর্ত থেকে মূর্ত হয়েছে, তখনই সে আমার কাছে গৃহীত হয়েছে। নইলে যদি শুধু আ এই ধ্বনিতে থাকতো, আমি গ্রহণ করতে পারতাম না। সে যখন লিখিত রূপে আমার কাছে এলো, আমি তাকে গ্রহণ করতে পারলাম। এই বর্ণটি সৃষ্টি বা সৃষ্টির আদি রূপকে বোঝায়। প্রাকৃতিক বর্ণ নেই, কাল্পনিক বর্ণ লাল। ধ্বনির তো কোনো বর্ণ থাকতে পারে না। এর উপর একটি আয়ের যে বিস্তৃতি মানে আভিজাত্য, এনরিচমেন্ট, সেটাকে লাল বর্ণ হিসেবে, লালের যে বিভিন্ন গুণ আছে, যে আবেগ জনিত লালের যে 15টি গুণ আছে, তার মধ্যে এই আ বিস্তৃতি এই জায়গাতে পড়ছে। সুতরাং আকে লাল ধরে নেওয়া হচ্ছে অনুভূতিগতভাবে। সব যে একদম বাস্তবে থাকবে এমন তো কথা নেই, অনুভূতিগতভাবে আকে লাল ধরে নেওয়া হচ্ছে। এরপর রস্যই, ইচ্ছাশক্তি বা ঈশ্বর। ই বর্ণটি চেতনার জাগরণ ঘটায়। একে অনেক ক্ষেত্রে সূক্ষ্ম শক্তি বা কুলকুণ্ডলিনীর প্রাথমিক রূপ হিসাবে ধরা হয়। দেখুন, কুলকুণ্ডলিনীর বিষয়টা আমি আপনাদের ব্যাখ্যা করতে পারবো না, অসুবিধা আছে। এটি তন্ত্রের ব্যাপার, আর তন্ত্র নিয়ে ব্যাখ্যা না করাই ভালো। তন্ত্র একটি অতি জটিল শাস্ত্র। তন্ত্র মুখে শুনে, কানে শুনে, বই পড়ে শেখার জিনিস নয়। তন্ত্র গুরুর পাশে বসে শিখতে হয়। আর ভুলে যাবেন না, এইগুলোর সঙ্গে আমরা দেব দেবী জড়িয়ে দিয়ে, নাস্তিক আস্তিক জড়িয়ে দিয়ে একটা যন্ত্রণার জায়গা নিজেরা মনোমতভাবে তৈরি করে নিয়েছি। কথক ঠাকুররাও কিছু সাহায্য করেছেন। এইগুলো যেমন শরীরের ব্যায়াম, তন্ত্র অসম্ভব সুন্দর শরীরের ব্যায়াম, এবং তার সঙ্গে মনেরও একটা ব্যায়ামের ব্যাপার আছে। সব মিলিয়ে একটা শক্তির বলয়ে প্রবেশ করা। সুতরাং তনু প্লাস মন মিলে তন্ত্র হচ্ছে। এইটা কিন্তু ওই এখানে দেবী এসে দাঁড়ালো, কালী সব ধ্বংস করে দিল, অজ্ঞান অসুর, এই সমস্ত ব্যাখ্যা পরে। এই সমস্ত পৌরাণিক ব্যাখ্যা দেওয়া হয়েছে অনেককে বোঝাবার জন্য। আসল কথা হচ্ছে, তন্ত্র একটি অত্যন্ত সুন্দর শাস্ত্র। এখানে কোনো নোংরামি, কোনো বিভৎসতা নেই। বিভৎসতা যা তৈরি করা হয়েছে, পরবর্তীকালে তৈরি করা হয়েছে তন্ত্রকে গ্ল্যামারাইজ করার জন্য, প্রাথমিক রূপ হিসাবে ধরা হয়। এই রকমভাবে আমাদের যে বর্ণমালাটা আছে, সেই বর্ণমালার প্রত্যেকটি বর্ণমালায় নানাভাবে আধ্যাত্মিক রূপ দান করা হয়েছে। আবার বলছি, সমস্ত কিছুই কিন্তু কল্পনা থেকে সৃষ্ট। কল্পনা, নারদ শিল্পে শিল্প কল্পনা বলে বিরাট একটা অধ্যায় আছে। আমরা এই বর্ণমালার যদি দেখি, এর থেকে কিন্তু ইংরাজিও বর্ণমালা মুক্ত নয়, তাই আধ্যাত্মিক অর্থ মুক্ত নয়। কিন্তু ওদের দেশে অধ্যাত্মবাদের অত চর্চা না থাকায় ওরা ABCC-কে মুক্ত বৃত্ত বলা হয়েছে, তাদেরও নানা ব্যাখ্যা দিয়েছে। আজকে এই পর্যন্তই। নমস্কার।